বিনতি রাধা স্বামী आगे दया करो दाता मेरे चिर चरण लागे जन्म जन्म रही भूल में नहीं पाया बेदा काल कर्म के जाल में रही भोगत वेदा जगत जीव पर मत फिरे नित चारो खाली ज्ञानी जोगी बिलड़े सब Power off. শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ। যে আগে ঝাঁপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে, সেই নেতা। নতুবা শুধু কথায় কি নেতা হওয়া যায়? আগে অন্যের জন্য যথাসর্বস্ব ঢেলে দাও, 10-এর পায়ে মাথা বিক্রয় করো, আর কারো দোষ বলে দোষ দেখা ভুলে যাও। সেবায় আত্মহারা হও, তবে নেতা, তবে দেশের হৃদয়, তবে দেশের রাজা। নতুবা ওসব কেবল মুখে মুখে হয় না। যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো, আপনার গুণগান ছেড়ে দাও, পরের হিতে যথাসর্বস্ব পণ করো, আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও, আর সকলকে প্রেমের সহিত বলো। দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করছি। সংসার ও পারিপার্শ্বিকের করণীয়। তোমার প্রথম কর্তব্যই হইতেছে, যে সংসারে আসিয়াছ সেই সংসার যাহার উপর দাঁড়াইয়া সেবায় তাহাকে বা তাহাদের সাধারণত শ্বশুর ও শাশুড়ির শরীর ও মনের দিক দিয়া সুস্থ সবল ও ভরসাশীল যাহাতে রাখিতে পারো তাহাই করা। আর দ্বিতীয়ত তাহারা যাহাদের লইয়া তুমি সংসারে বাস করিতেছ, তৃতীয়ত অবশ্য করণীয়, যে পারিপার্শ্বিকের ভিতর তোমার সংসার বসবাস করিতেছ যতদূর সম্ভব ইহা উল্লঙ্ঘন করিও না। যশস্বিনী হইবে, সুখী হইবে। বাণী 119 নম্বর। তুমি বিনা কিছু ভাবি না, জগৎ জননী পরমা, তুমি বিনা কিছু ভাবি না।
निकेतन में हृदय कुंज में आना निकेतन में। एबार एलेन ठाकुर नारायण এই আসরে দান দর্শন। এবার এলেন ঠাকুর নারায়ণ এই আসরে দান দর্শন। এবার এলেন ঠাকুর নারায়ণ এই আসরে দান দর্শন। এবার এলেন ঠাকুর নারায়ণ এই আসরে দান দর্শন। একবার দেখা দিয়ে একবার দেখা দিয়ে প্রাণ জুড়াবে বিপদ মারি দোলা দান। দেখা দিয়ে প্রাণ জুড়াবে বিপদ মারি দোলা দান। দেখা দিয়ে একবার দেখা দিয়ে প্রাণ জুড়াবে বিপদ মারি কি বলবো জানি না। নির্দেশ যখন এসছে তখন কিছু বলতে হয়, যেটা আমি কোনোদিনও করিনি সেই ব্যাপারে আমি কখনোই কাউকে উপদেশ দিইনি। যখন নিজে কিছু করা শুরু করলাম তখন থেকেই সবাইকে একটু বলাও শুরু করলাম। যেমন ভোরে উঠে প্রার্থনা আমি উঠতাম যে না যে তা না, কিন্তু কর্মব্যস্ততার মধ্যে আমি ঠিক বসে প্রার্থনা করতে পারতাম না। হাজব্যান্ড অনেক সকালবেলায় বেরিয়ে যেতেন, হাজব্যান্ড অনেক সকালে বেরিয়ে যেতেন, কিন্তু আমি যার জন্য উঠে আমি প্রার্থনা করতে বসতে কোনোদিনই পারিনি। কাজ করতে করতেই প্রার্থনা করতাম। কিন্তু
অনলাইনের জন্যই হোক, অনলাইনের দৌলতেই বিশেষ করে আমি ভোরবেলায় যথারীতি উঠে এবং ঠাকুরের সামনে বসে প্রার্থনা করা শুরু করলাম। যখন থেকে নিজে করলাম তখন থেকে আমি অপরকেও বলা শুরু করলাম যে তোমরাও ভোরে ওঠো, দেখবে শরীর ভালো থাকবে, প্রার্থনা তো হবেই, আর তাছাড়া শরীরও কিন্তু ভালো থাকবে। যত বেলা করে ঘুমাবো তত কিন্তু নানা রকম রোগ এসে চাপিয়ে পড়বে, এটা একদম শিরোধার্য। তো বললাম এবার আমার অনেকদিন থেকে আমি প্রিপারেশন নিচ্ছিলাম, আমি সস্তায়নী ব্রত নেব। দীর্ঘ 5-6 বছর থেকে আমার ঘরে একদম টোটালি নিরামিষই চলছিল, তবুও যেন কেন নেওয়া হচ্ছিল না, নেবো 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 করে নেওয়া হচ্ছিল না। এবার যখনই শুনলাম জেলার দায়িত্ব পড়েছে আনন্দবাজারের কনফারেন্সে 12 এবং 13 জুলাই, তখনই মনে মনে ঠিক করলাম যে ঠাকুর বাড়িতে যাব, যত কষ্টই হোক, আর সেখানে গিয়ে আমি আচার্যদেরকে নিবেদন করবো করে আমি সস্তায়নী নেব। মোটামুটি 4-5 মাস আগে থেকে আমার এরকম একটা মনে একটা ইচ্ছে আমার হলো। সেই মতো আমি যাওয়ার একটা প্রস্তুতি নিয়েছিলাম। তো মাস 4 আগে আমাদের একটা হোটেল বুক করা হয়েছিল। হোটেলে 2টো রুম, পার রুম 5,000, 2টো রুম মানে 10,000 টাকার একটা বুকিং ছিল। যে শিলিগুড়ি থেকেও আমার কিছু পরিচিত মানুষরা যাবেন, আর বন্ধু বান্ধবরাও আছেন, মানে কলিগ, কলিগ। তো সেইভাবে 2টো রুম বুক করা হয়েছিল। যে দাদা এর মধ্যে উদ্যোক্তা, শিলিগুড়িতে তিনি থাকেন, একদম আমাদের মন্দিরের পাশেই তিনি থাকেন, ফুল টাইম ওয়ার্কার। সেই দাদার হঠাৎ মাসখানেক আগে ছেলের বাইক অ্যাক্সিডেন্টে হাঁটু একদম ভেঙে চুরমার হয়ে গেল। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো পাটনায়, যেহেতু অর্থোপেডিক ট্রিটমেন্টটা পাটনায় খুব ভালো হয়। তো সেখানে তার প্রচুর পেট বসলো এবং সে বেডে অন্তত 5-6 মাস তাকে থাকতে হবে। ভেস্তে গেল আমাদের সমস্ত প্ল্যান। আমরা যে হোটেল বুক করা হয়েছিল সমস্ত ক্যান্সেল হয়ে গেল, সবাই মানে পিছিয়ে গেল, কেউ যাবে না। কিন্তু আমার ভেতরে যে একটা ইচ্ছে ছিল, আমাদের জেলার আনন্দবাজারের দায়িত্ব, আমি গিয়ে সেখানে অন্তত কিছু না হলেও পাতা জল দেবো এরকম একটা ইচ্ছে ছিল, এবং আগের দিন পৌঁছাবো, পৌঁছে সন্ধ্যাবেলায় সবজি কাটবো, এই ইচ্ছেটাও ছিল। আমার এক বান্ধবী আছে শিলিগুড়িতে, তিনিও স্কুলের টিচার, হাই স্কুলের টিচার। আমরা দুজন এটা প্ল্যান করছিলাম যে এবার আমরা সবজি কাটবো এবং পাতা জল দেবো। হাওয়ার যদিও এখনো কোনো প্রশ্ন নেই, এখন অনেক ফ্যান সেখানে আছে। একটা সময় দেখেছি তালপাতার পাখা দিয়ে সবাইকে হাওয়া করা হতো। যাই হোক, তো ওই দাদার ছেলে অ্যাক্সিডেন্ট করায় পুরো প্ল্যানটা আমাদের ভেস্তে গেল, সবাই পিছিয়ে গেল, কেউ যাবে না। আমি একদম ডিটারমাইন্ড যে আমি যাবো, একাই বেরিয়ে গেলাম। 10 তারিখ দার্জিলিং মেলে আমাদের যাওয়ার কথা ছিল, সেটা তো হলো না। আমি 11 তারিখ সকালবেলায়, শুক্রবার ছিল, কলকাতা হলদিবাড়ি সুপারফাস্টে আমি বেরিয়ে গেলাম সকালবেলা। তো যারা আমার সঙ্গে যাবে তারা ভীষণভাবে আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, মানে যাওয়ার কথা ছিল, যোগাযোগ রেখেছে যাতে আমি একা একা যাচ্ছি এবং আমার মানে না রিজার্ভেশন না রুম বুকিং কিছুই নেই আমার, আমি কিন্তু একা বেরিয়ে গেলাম। তারা আমাকে বারে বারে ফোন করেছে স্টেশনে, আমি মানে লেডিসে উঠি, বিভিন্নভাবে তারা আমাকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমি লেডিসেই উঠেছি, সেখানে 2-4 জন আমাদের গুরু ভাই বোনকেও দেখতে পেলাম। তো আর মোটামুটি ফাঁকাই ছিল স্টেশন। আমি লেডিসে, আমি একা যাতায়াত যখন করি আমি লেডিসেই উঠি। ওটা তো চেয়ার কার আমরা সবাই জানি, কলকাতা হলদিবাড়ি চেয়ার, কিন্তু লেডিসে বার্থ আছে। আমি লেডিসে উঠে একটা পুরো বার্থ পেয়ে গেলাম, যেটা রিজার্ভেশন ছাড়া কখনোই সম্ভব না। বার্থ পেয়ে গেলাম, আমি ভীষণ মানে খুশি হলাম যে আমি এত এইরকম 11th আওয়ারে আমি যাচ্ছি। সবজি কাটার সময় তোমার আগের দিন পেরিয়ে গেছে, সবজি কাটা গিয়ে পৌঁছটা সবজি কাটার সময় থাকবে না। তো যাই হোক, তবুও যাচ্ছি। তো ট্রেনে অনেক, ওই দাদাকে ফোন করলাম, শিলিগুড়ি দাদাকে ফোন করলাম, যিনি হোটেল বুক করেছিলেন, যে আমি গিয়ে কোথায় উঠবো, আমি একা, সবার তো মোটামুটি বুকিং আছে, হোটেল হোক বা ঠাকুরবাড়ি অনলাইনে হোক, আমার তো কিছুই নেই, আমি গিয়ে কোথায় উঠবো? একটা মেয়ে মানুষ, স্নান প্রাণে ব্যাপার আছে, তারপরে অনেক কিছু ছুটিও হয় অসাবধানে। তো দাদাকে ট্রেন থেকেই ফোন করলাম যে দাদা আপনি আমাকে একটু ডিরেকশনটা দিন, যেটা আপনি বুক করেছিলেন সেখানে গিয়ে অন্তত আমি রিকোয়েস্ট করবো, ছোটো মোটো যদি কোনো রুম পাই আমাকে তো থাকতে হবে। দাদা আমাকে পুরো ডিটেলস বলে দিলেন যে সেন্টিনারি হাউস, সেখান থেকে খানিকটা এগিয়ে গেলে একটা বড় মাঠ, সেই মাঠ থেকে অনেকটা এগিয়ে গেলে শিবালয় নামে একটা বিশাল একটা হোটেল, না গিয়ে দেখলাম ওটা একটা অ্যাপার্টমেন্ট 4 তলা এবং ভীষণ সুন্দর সুসজ্জিত, এবং তার ব্যবস্থাপনাও খুব ভালো। প্রত্যেক রুমে রুমে এসি,
গিজার সব কিছু রয়েছে এবং রেটও হাই, পার ডে পার রুম 5,000। তো যাই হোক, তো সেখানে তো আমার সম্ভব না, সব ক্যান্সেল হয়ে গেছে। সেই দাদাকে নিয়ে আইডিয়া নিয়ে তারপরে আমি ভালো সেখানে গিয়ে রিকোয়েস্ট করবো, তারপরে দেখা যাবে যা হবে। ঠাকুরকে খুব ডাকছি, এইবার নামবো কোথায়? এ তো বর্ধমানে যাবে 5:30, কারণ আমি দুর্গাপুরে আমার বাবার বাড়ি, দুর্গাপুরে আমি প্রায় যাই। 5:30 এই ট্রেনের টাইম একটু লেটে চলছিল। আর এখান থেকে যেহেতু ডাইরেক্ট দেওঘরের টিকিট পাওয়া যায় না, আমাদের এটা রামপুরহাট আর না হলে বর্ধমানে গিয়ে টিকিট করতে হয় দেওঘর যাওয়া। তো আমি দেখলাম বারবার মোবাইল থেকে যে এটা হচ্ছে 5:30 মোটামুটি টাইম বর্ধমানের, আর 6:30 একটাই ট্রেন আছে, সেটা হচ্ছে ময়ূরাক্ষী এক্সপ্রেস, পাক্কা 6:30 বর্ধমান থেকে। আর একটু লেটে চলছে। এবার আমি চিন্তা করলাম এই 6টা হয়ে গেলে, 5:30 জায়গায় 6টা হয়ে গেলে আমি ওই ওভারব্রিজ পেরিয়ে আমার সঙ্গে লাগেজ রয়েছে, অনেক দূরে টিকিট কাউন্টার, যারা বর্ধমানে গিয়ে টিকিট কেটেছেন তারা সবাই জানেন, অনেক দূরে বাইরে একটা কাউন্টার, সেখানে টিকিট কেটে আবার আমাকে এসে ট্রেন ধরতে হবে। আমি যদি ট্রেনটা মিস করি সারা রাত আমাকে ওয়েটিং রুমেই থাকতে হবে। এদিকে আমার এটা চিন্তা হচ্ছে, সঙ্গে সঙ্গে দেখলাম যে রামপুরহাট থেকে কোন ট্রেন আছে। একা জানে দেখলাম যে অনেকটা বুদ্ধি নিজের মানে হলো, সবার সঙ্গে গিয়ে যেটা হয় না, সবার সঙ্গে সঙ্গে যাই তো অত চিন্তা করি না। মোবাইল সার্চ করে দেখলাম, নেট সার্চ করে যে ট্রেন বর্ধমান থেকে 6:30, সেই ট্রেন রামপুরহাটে 9:55, প্রায় 10টা। তাহলে আমি রামপুরহাটেই নেমে যাই, আমি ওখানে রিল্যাক্সে থাকতে পারবো, আমার কোনো টেনশন হবে না। এবং এটাও অনেকের মুখেই শুনেছি, রামপুরহাট থেকে আমাদের ঠাকুরের মন্দির 1.5 কিলোমিটার, দেখা হয়নি কোনোদিন। এবার যেহেতু আমি 4টায় নেমে গেলাম, 4টায় নামবো, ওখানে টাইম রামপুরহাট, আর 10টায় ট্রেন, মানে মোটামুটি 6 ঘন্টা আমি মন্দিরে একটু আরামসে থাকতে পারবো, রেস্ট পাবো, সবই হবে, মন্দিরও দেখা হবে, প্রার্থনা হবে, সব হবে। সেখানে গেলাম, ট্রেন থেকে যেই নামলাম দেখছি জলপাইগুড়ির প্রচুর মানুষ, সবাই ওই ট্রেন থেকে নেমেছে। 2-1জনকে চিনলাম, অনলাইন থেকে অনেকে চিনেছি, বা এমনিও দেখেছি, বেরুবাড়ি উৎসবে গিয়ে 2-4জনকে মাকে চিনেছি। তাদের সঙ্গে 54 জন ছিল। তারপরে ধূপগুড়ি থেকে ছিল, হলদিবাড়ি থেকে ছিল, সবাইকে চিনে উঠতে পারিনি, কিন্তু তাদের ওই লট আমি পেয়ে গেলাম। আমি বেশ আনন্দ বোধ করলাম যে এদের সঙ্গে এবার আমি যেতে পারবো ঠাকুর বাড়ি, একটা ব্যবস্থা আমার হয়ে যায়, 10-এর মধ্যে একটা ব্যবস্থা আমার হয়ে যায়। ওদের সঙ্গে আমি গেলাম, রামপুরহাট মন্দিরে গিয়ে পৌঁছালাম। পৌঁছে সেখানে প্রার্থনা পেলাম। এখান থেকে বলা ছিল আগে থেকেই, এনারা বলে রেখেছিলেন যে আমরা মানে এরা সবাই ওই রামপুরহাটে ইয়ে করবে, আনন্দবাজার করবে। তো সেইভাবে সমস্ত বলা ছিল, আমার তো বলা ছিল না। আমি সেখানে গিয়ে একটু অর্ঘ্য দিলাম, যিনি দায়িত্বে ছিলেন তাকে অর্ঘ্য দিলাম, দিয়ে আমরা সবাই গিয়ে সুন্দরভাবে হাত পা ধুয়ে, খিদেও ছিল প্রচুর, সবাই সকালবেলায় বেরিয়েছি, পেট ভরে আনন্দবাজার করলাম, ডালমা, ভাত আর আমের আচার, খুব ভালো লাগলো, এত খিদে ছিল, খুব ভালো লাগলো। খেয়ে দিয়ে তারপরে সেখান থেকে আমরা 9:30 প্রার্থনা করলাম, করে 8:30 সময় সবাই তৈরি নিয়ে বেরিয়ে গেলাম, সমস্ত লাগেজ নিয়ে বেরিয়ে গেলাম। সবাইকে টিকিট কাটতে হবে, যথারীতি রামপুরহাটে চলে এলাম। সেখান থেকে আমরা ওই ময়ূরাক্ষী এক্সপ্রেস ধরলাম, ওটাও একটু লেট ছিল, 10:30টায় পেলাম ট্রেনটা। ঠাকুরবাড়িতে ঠিক স্টেশনে গিয়ে নামলাম তখন 2:30টায়, আর ওখান থেকে গাড়ি রিজার্ভ করে 3টে। তারপরে এবার মেন গেটের সামনে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে কোথায় যাবো, এবার তো সব ছত্রভঙ্গ, অনেকের বুকিং আছে বিভিন্ন জায়গায়, তারা তো সব চলে যাচ্ছে, আমি কি করব? চলে গেলাম তাঁবুতে। টেন্ট আছে জানি, জলপাইগুড়ি জেলার টেন্ট আছে এবং দার্জিলিং জেলারও টেন্ট আছে। জলপাইগুড়ি জেলাতে গেলাম, গিয়ে দেখি সব মশারি টাঙানো, মোটামুটি সবাই মানে হাফ ঘুমে রয়েছে, কেউ কেউ মোবাইল নিয়ে রয়েছে, কিন্তু মশারিতে পুরো জায়গাটা আটকানো, আমার বসারও জায়গা নেই। চলে এলাম দার্জিলিং টেম্পে, সেখানে একটু বসার জায়গা পেলাম, লাগেজগুলো মাথার তলে দিয়ে কোনো রকম শুয়ে রইলাম। আমার তো আর ঘুম নেই, কিছু নেই, আমি কোথায় উঠবো, কোথায় স্নান ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কতক্ষণে আমি ঠাকুর মন্দিরে যাবো, এই চিন্তাতে আমি মানে রাত ওই 8 ঘন্টা 2 ঘন্টা ওরকম চিন্তা করলাম। করার পর যাই হোক সেখানে গেলাম, যেই ভোটটা হলো বসে বসে প্রার্থনা করলাম, করে চলে গেলাম ওই ডিরেকশন মতন চলে গেলাম। গিয়ে সেখানে দেখছি নন বেঙ্গলি, মানে বাড়িয়ালি যিনি, তিনি নন বেঙ্গলি, তার হাজব্যান্ড নেই। তাকে রিকোয়েস্ট করলাম যে আমি এরকম, দিলীপ সরকার দাদার নাম, যিনি বুক করেছিলেন, তার নাম বললাম। হ্যাঁ, খুব ভালো ব্যবহার করলেন। আমি বললাম যে উনি তো শুনেছেন নিশ্চয়ই, ছেলে বলছে হ্যাঁ আমি সব শুনেছি। বলার পর আমি বললাম মা আমাকে একটা ছোট্ট মোট্ট যদি ব্যবস্থা করে দিতেন, আমার লাগেজটা রেখে আমি জাস্ট ফ্রেশ হতাম, আর রাত্রিবেলায় তো 2-3 ঘন্টা একটু থাকতে হয়, এইটুকু যদি ব্যবস্থা করে দিতেন আমার খুব ভালো হতো। আমি তো একদম এখন অসহায় হয়ে গেছি, আমাদের তো প্ল্যানটা ছিল অন্যরকম।
তখন উনি আমাকে এত যত্ন সহকারে, আমি মানে পরমপিতার দয়া এত পেয়েছি, উনি আমাকে চেনেন না জানেন না। উনি আমাকে বললেন আপনি কোনো টেনশন করবেন না, আপনি বসুন, আমি শুনেছি দিলীপদার ছেলের ঘটনা, আপনাকে আমি একটা ব্যবস্থা করে দেব। দেখলাম একটা ছোট মোটো রুম দেওয়া হয়েছে আমাকে, সেখানে ফ্যান লাইট সব আছে, বাথরুমে গিজার আছে, মানে আমি যেগুলো আশা করেছিলাম, আমরা ঠিক করেছিলাম সেগুলো সব পেয়ে গেলাম। তারপরে ওনাকে আগে রেন্ট জিজ্ঞেস করলাম, আমার তো ভাড়াটা জিজ্ঞেস করা দরকার, খুব বেশি হাইফাই হলে আমি একা অসুবিধাই হবে, ওটা খুব হাই রেটেরই একটা জায়গা। তো উনি আমাকে বললেন আপনি কোনো চিন্তা করবেন না, আপনি থাকুন, আপনি টেনশন করবেন না। যাক, আমি টেনশন ফ্রি হয়ে গেছি। খুব বেশি 5,000-10,000 টাকা যদি এখন চেয়ে বসে আমার তো মুশকিলে পড়ে যাবে, আমি একা, যেটা আমরা সবাই শেয়ারে মানে পেড করতাম। তো যাই হোক, তারপরে উনি রুমটা দিলেন, এত ভালো থেকেছি, সেপারেট রুম, এত সুন্দর ব্যবস্থা নিরিবিলিতে। তারপরে সে হয়ে গেল ব্যবস্থা। এইবার আমি 12 গেল 13 গেল 13 তারিখ 12 তারিখে আমাদের জেলার অনুষ্ঠান শুনেছি, উনি বলেছেন 12-13 রাস কমে গেল। 14 তারিখ আমি গেলাম আচার্যদেবের কাছে, একদম গিয়ে দেখলাম একদম ফাঁকা। 12-13 ভিড় একদিন চলে গেছে, 14 তারিখ দুপুরবেলা গিয়ে দেখছি একদম ফাঁকা, সরি সন্ধ্যেবেলা গিয়ে দেখছি একদম ফাঁকা। ওখানে তো লাইন থেকে নিবেদনের, তো আমি একটু আগে এগিয়ে চলে গেছি। দাদা একজন ছিলেন, বলছেন মা আপনি এদিকে আসুন, সিস্টেম ব্রেক করবেন না। দাদা বলছে আপনার কি নিবেদন? দাদা আমার কোনো নিবেদন নেই, আমি শুধু সস্তানি নেবো, এইটাই খালি আমি নিজে বলতে চাই। দেখলাম খুব আগ্রহ সহকারে আমাকে লাইন ব্রেক করে লাইনের মুখের সামনে আমাকে নিয়ে গেলেন, বললেন আপনি জোরে জোরে এখান থেকে বলবেন। একদম কাছে চলে গেছি, আচার্যদেবের এত কাছে কোনোদিনও পাইনি। প্রণাম করে নিবেদন করতে তিনি তাকালেন, হাসলেন, আমরা দাদা আমি সস্তানি নেব। খুব খুশি হলেন। সঙ্গে সঙ্গে কালিদা ছিলেন পাশে, কালিদাকে ডেকে দিয়ে বললেন, আর সঙ্গে এটাও বললাম আমার চোখে প্রবলেম হচ্ছে রেটিনায়, সেটাও বললাম, রাত জেগে আমাকে অনেক খাতা দেখতে হয়, সেটাও বললাম। উনি সঙ্গে সঙ্গে কালিদাকে বললেন যে কালকে সকালে মায়ের সঙ্গে যোগাযোগ করে মায়ের সকালবেলায় ডক্টর স্বপন বিশ্বাস ওনাকে সস্তানি দেবেন, আর ডক্টর আশিস চক্রবর্তী বা চ্যাটার্জি যাই হোক উনি চোখটা দেখে দেবেন। সঙ্গে সঙ্গে কালিদা আমাকে পাশে নিয়ে গেলেন, নিয়ে বললেন আপনি ফোনটা অন রাখবেন, রাত্রিবেলা আপনার ফোন যাবে। আমি খুব আনন্দে আছি যে আমি সস্তানি নেবো, পরে রাখবো ভালোই, যেটা দীর্ঘদিনের আমার ইচ্ছে ছিল কিন্তু নিতে পারছিলাম না। একটা মেন্টালি প্রিপারেশন আমার অনেক দিন থেকে ছিল। তারপরে হয়ে গেল, পরের দিন রাত্রিবেলায় 8 ঘন্টার মধ্যে ফোন এলো, মা আপনি সস্তা নিতেন। আর আগে দাদা বলছে আপনি কালকে ভোরবেলায় প্রার্থনা করবেন, করে দীক্ষা ঘরের সামনে চলে আসবেন। বললাম দাদা আমি তো দীক্ষা ঘর চিনি না। বলছে ওখানে সিকিউরিটিকে জিজ্ঞেস করবেন, দেখিয়ে দেবে। মুষলধারে বৃষ্টি, ভাবতে পারবেন না, আমি আর 1 মিনিট টাইম নিচ্ছি, আমি জানি টাইম আমার ওভার। মুষলধারে বৃষ্টি, 24 আওয়ার্স মানে র্যান্ডাম বৃষ্টি চলছে, বৃষ্টির কোনো বিরতি নেই। আমি ছাতা নিয়ে যাইনি, ওই 4তলা বিল্ডিং থেকে সবাই হয়ে সেজে গুজে দাঁড়িয়ে আছে সিঁড়ির তলে, কেউ যেতে পারছে না, এত বৃষ্টি, অন্ধকার হয়ে আছে, মানে অমাবস্যা যেরকম হয় সেরকম অন্ধকার, আর বৃষ্টি মানে ঝমঝমিয়ে বৃষ্টি। তাদের তো প্রার্থনা, তাদের তো অসুবিধা নেই, কারণ প্রার্থনা মাইকে শোনা যায়। আমি তো সস্তানি নেবো, আমি তো ঠাকুরকে খুব ডাকছিলাম যে ঠাকুর আমি ওখানে না বসেতে হলে আমি কি করে সস্তানি নেবো, আমার কি নেওয়া হবে না? ভীষণ ডাকছে, ছটফট করছি, অনেকে আমাকে ফলো করছে যে মহিলা এত ছটফট করছে কেন, এদিক ওদিক করছে। একবার বললাম বাড়িয়ালিকে কলিং বেল টিপে ডেকে দিই, তার ভাবলাম যে না ওনারা অনেক অনেকটা ঘুমান, টাকাটা ঠিক হবে না। আঙ্গুল দিয়ে জাস্ট একটু লক করলাম, দেখলাম যে না কোনো রেসপন্স করেনি। ছটফট করছি, কি করবো, একটা ছাতার জন্য আমি যেতে পারবো না, আমার হস্তরিটা হবে না। এই চিন্তা করতে করতে হঠাৎ দেখি একটা রুমের পাশে একটা জানলা বন্ধ, তার কার্নিশের উপর একটা ছোট্ট ফোল্ডিং ছাতা। অত লোকের মাঝে আমি একটা ছাতা পেয়ে গেলাম, ভাবতে পারেন, আমি ভাবতে পারি না কি করে এই ছাতা ওখানে আসলো, এবং সবাই একটা ছাতার জন্যই ওখানে আটকে আছে। পাশের রুমটায় সেখানে আগে নক করলাম যে তাদের ছাতাও হতে পারে। নক করতেই মা দেখলাম মুখ একটু বাড়িয়ে, তারাও রেডি হচ্ছেন প্রার্থনায় যাবেন। বললাম মা এই ছাতাটা কি আপনার? বলছে কি না। উনি যখনই না বলেন তখন আমি জানি একদম একটা শিওর বাড়িয়ালি। আমি ছাতা নিয়ে বই করে দৌড়ালাম, সবাই দেখলো, অবাক কাণ্ড। আমি একটা ছাতা পেয়েও গেলাম, ছাতা খুলে চলে গেলাম। আমি জানি বাড়িয়ালি তো আমার আগের দিন থেকে বলেছিলাম যে মা কাল সকালবেলা ভোরবেলা আমার সস্তানি হবে। উনি খুব খুশি হলেন, ছাতা নিয়ে চলে গেলাম। প্রার্থনা হলো, মুষলধারে বৃষ্টি, আচার্যদেব দেখলাম ওখান থেকে উঠলেন না, উনি তো প্রার্থনার পর উঠে চলে যান, প্রণাম করে চলে যান। কিন্তু সেই দিন এত বৃষ্টি, ওখানেই বসে ওখানেই ইষ্টপ্রসঙ্গ করছিলেন, সবাই ওখানেই বসে, যে যেখানে বসেছিল সেখানেই ছিল। ইতিমধ্যে আমার কাছে ফোন চলে এলো যে আপনি দীক্ষা ঘরের সামনে চলে আসুন। চলে গেলাম, 2 জন ডাক্তার সেখানে দাঁড়িয়ে আছেন, বেশ কিছু মানুষও ছিলেন, তাদের দীক্ষা হবে। ওখানে জিজ্ঞেস করলেন কি সস্তানি নেবেন এবং কার চোখ দেখাবেন। তখন আমি এগিয়ে গেলাম, ফটাফট আমার সস্তানি হয়ে গেল। চোখে ডাক্তার চাইছিলেন রাতে যাতে আমি দেখাই ভালো করে, তো আমি বললাম দাদা আমি রাতেই ব্যাক করার একটা ইচ্ছে আছে আমার, যদিও টিকিট কাটা নেই,
তবুও আমি রাতেই ব্যাক করবো। তখন উনি বললেন তাহলে আপনি সস্তানি নিয়ে 10 মিনিটের মধ্যে চলে আসুন হসপিটালে। মুষলধারে বৃষ্টি হয়ে গেল আমার সস্তানি। যদিও ডক্টর স্বপন বিশ্বাসের সাথে আমার খুব একটা এই ব্যাপারে ব্যাপারে খুব একটা কথা হয়নি। উনি বারবারই প্রথম থেকে একটা কথাই বললেন, খুব ভালো দিনে তোমার সস্তানি হচ্ছে। আমি কিন্তু দিনক্ষণ কিছু জানি না। উনি বললেন আষাঢ় মাস মঙ্গলবার, সেদিনকে শুক্লা পঞ্চমী তিথি, আরো কিছু উনি বললেন যেগুলো আমার মনে নেই। যাই হোক আমার একটা ভালো দিনে হয়ে গেল, সেটাও পরমপিতা দয়া। আমি সস্তানি নিলাম, আমার চোখ দেখানো হয়ে গেল 8 ঘন্টার মধ্যে সব কমপ্লিট। এবার দুপুরবেলা আমি আচার্যদেবের কাছে গেছি, যেহেতু রাত্রিবেলায় ব্যাক করবো, যে দাদা আমার চোখ দেখানো হয়ে গেছে, আমার সস্তানি হয়ে গেছে। আমি তখন উনি আগ্রহ সকালে বললেন যে চোখে ডাক্তার কি বললেন। আমি বললাম উনি আমাকে 2টো ড্রপ দিলেন আর একটা খাওয়ার ট্যাবলেট দিলেন 3 মাসের জন্য, আর কৃষ্ণশীল কাঁচা লঙ্কা বাটা খেতে বললেন। উনি সঙ্গে সঙ্গে পবিত্রতাকে ডাকলেন, ডেকে বললেন যে পবিত্র তুমি এখনই শিশিরদার সঙ্গে কথা বলো, এই মা ওখানে যেতেন, মাকে বলে দাও। আমি যদিও শিশিরদাকে মাঝে মাঝেই দেখাই, আর কোনো প্রবলেম হলে হসপিটালও যোগাযোগ করি, শিশিরদার চেম্বারও যোগাযোগ করি, কিন্তু যেহেতু ইষ্ট নির্দেশ আমি ওখান থেকে ফিরে আসার পর শিশিরদাকে ফোন করেছিলাম। তো আমি বললাম দাদা আপনার তো পেশেন্ট থাকে, যখন ফাঁকা থাকবে একটা টাইমে আমি যাব। তখন উনি আমাকে বললেন সোমবার করে 8:30টার সময় আসতে। আমি সেই মতন গেলাম, উনি প্রেসক্রিপশন দেখলেন, দেখে উনি আমাকে বললেন যে 1 মাস তুমি ট্যাবলেটগুলো খাও, ড্রপগুলো ইউজ করো, 1 মাস পরে আমি তোমার দেখবো এমন তুমি থাকো। যাই হোক আমি এই যে যাত্রা শুরু করে ফিরে আসা পর্যন্ত আমি পরমপিতার যে দয়া পেয়েছি, ওই ট্রেনে আমি কি করে বাড় পেলাম, ওখানে গিয়ে আমি অত কস্টলি একটা বিল্ডিংয়ের একটা রুম পেয়ে গেলাম। আমার সস্তায়নি, আমার একটা শুভ দিনে, প্রত্যেকটা দিনই পরমপিতা শুভ, তবুও স্বপন বিশ্বাসটা বারবারই বলছিলেন খুব ভালো দিন। যাই হোক এবং নির্বিঘ্নে আমি সেখান থেকে ফিরে এলাম। আমি পরমপিতা দয়া ছাড়া এটা আমি ভাবতে পারি না। সবাইকে আমার আন্তরিক জয়গুরু। আমি কোনোদিন কিছু আমি সস্তানি নিতে পারিনি বলে, আমি ভোরবেলায় উঠতে পারতাম না বলে আমাকে অনেক সময় বলা হয়েছে কিছু পৃষ্ঠপোষক করতে, টুকটাক হয়তো করেছি কিন্তু আমি করিনি। আজকে আমি ভোরবেলায় উঠে যথারীতি প্রার্থনা করি, যতটা সম্ভব মেনে চলার চেষ্টা করি। সস্তানি ব্রত আমার 15 তারিখে আমি নিয়েছি। তো আজকে আমি নিয়েছি বলে আমি সবাইকে বলবো যারা এখনো নেননি তারা নিয়ে নিন। তখন আমি অনেক চিন্তা করতাম নিয়ে পারবো কিনা, আজকে দেখছি নিয়ে আমি স্মুথলি চলছি, আমার কিন্তু কোনো অবস্ট্রাকশন, কোনো বাধা নেই। জয় গুরু সবাইকে। নদী কল কলিয়ে
শ্রী শ্রী বড়মা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় সৎসঙ্গ কি জয় সৎসঙ্গ কি জয় সৎসঙ্গ কি জয় মাতৃ সম্মেলন কি জয় মাতৃ সম্মেলন কি জয় মাতৃ সম্মেলন কি জয় বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃম বন্দে আর্যপিতৃম বন্দে মাতৃবর্গন বন্দে মাতৃবর্গন বন্দে অহং কৃষ্টি দেবতাম বন্দে অহং কৃষ্ণদেবতাম বন্দে পুরুষোত্তমম